আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এর প্রথম পত্রের যে চতুর্থ অধ্যায়ের কিছু বেসিক জিনিস আপনাদেরকে দেওয়া হয়েছে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং কিছু সূত্র দেওয়া হয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতে আপনাদের যে শীট দেয়া হয়েছে, সেই শীটের মধ্যে যে সার্বিক বিষয়গুলো দেয়া হয়েছে তার আলোকে আজকে একটা সৃজনশীল প্রশ্ন সমাধান আমরা করব। চলুন শুরুতে আমরা আগে উদ্দীপকটি দেখে নিই। এখানে রয়েছে 2013-14 অর্থ বছরের দুটি দেশের জাতীয় আয় সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য নিম্নরূপ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উদ্দীপকে কাল্পনিক তথ্য অনুযায়ী দুইটি দেশকে উল্লেখ করা হয়েছে। একটি দেশ হলো ক দেশ এবং অপর দেশটি হলো খ দেশ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মোট বেসরকারি ভোগব্যয় 20,000 টাকা, খ দেশের বেসরকারি ভোগব্যয় রয়েছে 25,000 টাকা, মোট বেসরকারি বিনিয়োগ ব্যয় রয়েছে 15,000 এবং খ দেশে রয়েছে 17,000। মোট সরকারি ব্যয় ক দেশে রয়েছে 8,000, খ দেশে রয়েছে 10,000। রপ্তানি থেকে ক দেশ আয় করে 5,000 টাকা, খ দেশ আয় করে 8,000 টাকা। আমদানি খাতে ব্যয় করে 3,000 টাকা, খ দেশ ব্যয় করে 5,000 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যা রয়েছে ক দেশের 15 কোটি এবং খ দেশের জনসংখ্যা রয়েছে 20 কোটি। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে রয়েছে মোট জাতীয় উৎপাদন কাকে বলে, দ্বিতীয়ত রয়েছে হস্তান্তর পাওনা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, এবং খ দেশের জাতীয় আয় নির্ণয় করতে বলা হয়েছে এবং ঘতে বলা হয়েছে মাথাপিছু আয়ের ভিত্তিতে কোন দেশের জনসাধারণের সঞ্চয়ের সুবিধা বেশি, উদ্দীপকের তথ্যের আলোকে মূল্যায়ন করো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি প্রশ্নের সমাধান করব। শুরুতেই আমরা জেনে নিব মোট জাতীয় উৎপাদন কাকে বলে। দেশের সকল মানুষ দেশের ভেতরে এবং বাহিরে একটা অর্থ বছরে যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। তার মানে হলো দেশের সকল মানুষ দেশের ভিতরে এবং বাইরে একটা নির্দিষ্ট অর্থ বছরে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্যকে আমরা জাতীয় উৎপাদন বলবো। এরপর রয়েছে হস্তান্তর পাওনা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। চলুন জেনে নেই। হস্তান্তর পাওনা যে লেনদেনের সাথে উৎপাদনের কোনো সম্পর্ক নেই তাকে হস্তান্তর পাওনা বলে। সমাজে অনেক লোক আছে যারা কোনোরূপ উৎপাদনে অংশগ্রহণ না করেও কিছু না কিছু আয় করে, যা হস্তান্তর পাওনা হিসেবে গণ্য হয়। যেমন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কর্মকর্তা, উদ্বাস্তু কর্তৃক গৃহীত সাহায্য, বেকার ভাতা সহ নানা ধরনের ভাতা। এ সকল ভাতার ফলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় না। এ জাতীয় আয় নির্ণয়ে একটি অন্তর্ভুক্ত করা হলে প্রকৃত জাতীয় আয়ের তুলনায় নির্ণয়ের জাতীয় আয় বেশি হয়। আপনারা যে বিষয়টি এখান থেকে ক্লিয়ার হবেন তা হলো জাতীয় আয় নির্ণয়ে এটি অন্তর্ভুক্ত করা হলে প্রকৃত জাতীয় আয়ের তুলনায় নির্ণেয় জাতীয় আয় বেশি হবে। যেহেতু উৎপাদনের সাথে সংশ্লিষ্ট নেই, তাই এই উৎপাদন বা এই যে অর্থটি রয়েছে তা ধরা হলে বা গণনা করা হলে জাতীয় আয়ের পরিমাণ বেশি দেখা যাবে। যেহেতু উৎপাদনের সাথে সম্পৃক্ত নেই তাই আমরা এটাকে বলবো হস্তান্তর পাওনা। এই কারণে প্রকৃত জাতীয় আয় পরিমাপের সময় হস্তান্তর পাওনা সমূহ বাদ দিতে হয়। আমরা যখন সূত্রের মধ্যে ক্যালকুলেশন করতে যাব তখন হস্তান্তর পাওনাকে বাদ দিই, তাহলে বাদ দেওয়ার মূল যে কারণ তা হলো প্রকৃত জাতীয় আয় পরিমাপ করার জন্য হস্তান্তর পাওনা সমূহকে বাদ দিতে হয়। এখন আমরা জেনে নিব খ দেশের জাতীয় আয় কিভাবে আমরা নির্ণয় করব। জাতীয় আয়ের সংজ্ঞার বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। প্রশ্নের আলোকে এখানে ব্যয়ের দৃষ্টিকোণ হতে জাতীয় আয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে একটি দেশের সকল নাগরিকের সব ধরনের ব্যয়ের সমষ্টি হচ্ছে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়। নিম্নে এই পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করা হলে আমাদের এখানে সূত্র আপনারা দেখতে পাচ্ছেন। সূত্র রয়েছে NI মানে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় সমান সমান C+I+G+X - M।
সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এনআই ইকুয়াল মোট জাতীয় আয়, সি সমান সমান মোট বেসরকারি ভোগ ব্যয়, আই সমান সমান মোট বেসরকারি বিনিয়োগ ব্যয়, জি সমান সমান মোট সরকারি ব্যয় যেখানে ভোগ প্লাস বিনিয়োগ রয়েছে, এক্স সমান সমান মোট রপ্তানি আয়, এম সমান সমান মোট আমদানি ব্যয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সূত্রের যে মান রয়েছে সেই অনুযায়ী এনআই ইকুয়াল 25,000 রয়েছে। তার মানে আমরা খ দেশের যেহেতু বের করব, সিরিয়াল এখানে যে রয়েছে খ দেশের বেসরকারি ভোগ ব্যয় ছিল 25,000। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেসরকারি বিনিয়োগ ব্যয় ছিল 17,000। তারপর 10,000 টাকা ছিল আমাদের মোট সরকারি ব্যয়, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন রপ্তানি থেকে আয় ছিল 8,000 এবং আমদানি খাতে ব্যয় ছিল 5,000, বাদ দেওয়ার পর টোটাল 55,000 কোটি ডলার। এই হলো আমাদের খ দেশের নির্ণেয় জাতীয় আয়। এরপর আমরা জেনে নিব মাথাপিছু আয়ের ভিত্তিতে কোন দেশের জনসাধারণের সঞ্চয়ের সুযোগ বেশি, উদ্দীপকের তথ্যের আলোকে মূল্যায়ন। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মোট জাতীয় আয়কে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মোট মাথাপিছু আয় পাওয়া যায়। এখানে আমরা ক দেশের এনআই আলাদা করে নির্ণয় করতে হবে, কারণ যেহেতু আমরা গতে খ দেশের এনআই নির্ণয় করে ফেলেছি সেহেতু আমাদের শুধু ক দেশেরটা এখানে বের করলেই হবে। এখানে রয়েছে 20,000 যোগ 15,000, 20,000 যোগ 15,000 যোগ 8,000 যোগ 5,000 মাইনাস 3,000। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে ক দেশের সার্বিকভাবে বেসরকারি ভোগ ব্যয়, বেসরকারি বিনিয়োগ ব্যয়, মোট সরকারি ব্যয়, রপ্তানি থেকে আয় এবং আমদানি থেকে ব্যয়, সেই অনুযায়ী আমাদের ক দেশের জাতীয় আয় এসেছে 45,000 কোটি ডলার। এখন আমরা মাথাপিছু আয় নির্ণয় করব, পিসিআই পার ক্যাপিটা ইনকাম। শীটের মধ্যে আপনারা প্রত্যেকটি বিষয়ের পূর্ণরূপ দেয়া আছে এবং কাকে বলে সুন্দরভাবে উপস্থাপন করা আছে, আপনারা পড়ে নেবেন। এরপর রয়েছে এনআই ডিভাইডেড পি, যেখানে এনআই মানে ন্যাশনাল ইনকাম, পি মানে এখানে পপুলেশনকে বোঝানো হয়েছে, জনসংখ্যা। তাহলে আমরা ক দেশের মাথাপিছু আয় পেলাম। আমাদের ক দেশের এনআই ছিল 45,000 টাকা এবং জনসংখ্যা ছিল 15 কোটি, তাহলে আমাদের এলো 3,000 টাকা। এবং খ দেশের এর আগে আমরা গতে নির্ণয় করেছিলাম 55,000 টাকা হচ্ছে এনআই, এবং সেই খ দেশের জনসংখ্যা ছিল 20,02,750 টাকা। অতএব মাথাপিছু আয়ের ভিত্তিতে দেখা যায় ক দেশের জনগণের সঞ্চয়ের সুযোগ তুলনামূলকভাবে বেশি, যেহেতু ক দেশের মাথাপিছু আয় 3,000 টাকা এবং খ দেশের মাথাপিছু আয় 2,750 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এই কাল্পনিক তথ্যের মাধ্যমে আমরা দুইটি বিষয় নির্ণয় করার পদ্ধতি শিখলাম। এক হলো একটি দেশের কিভাবে এনআই নির্ণয় করতে হয়। জাতীয় আয় নির্ণয়ের পদ্ধতিতে আমরা যে সূত্রটি পেলাম সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এবং প্রত্যেকটি সূত্রের মধ্যে যে বিষয়টি রয়েছে, সি এর মানে হলো মোট বেসরকারি ভোগ ব্যয়, আই এর মানে হলো মোট বেসরকারি বিনিয়োগ ব্যয়, জি মানে মোট সরকারি ব্যয় যেখানে ভোগ প্লাস বিনিয়োগ রয়েছে, মোট আমদানি এক্স কে বোঝানো হয়েছে, এবং এম দ্বারা এক্স কে মোট রপ্তানি আয় এবং এম কে মোট আমদানি ব্যয় বোঝানো হয়েছে। তার মানে প্রত্যেকটি বিষয় আমরা জানলাম, এবং যে কোনোভাবে উদ্দীপক সাজিয়ে দেওয়া হোক না কেন আমাদের এনআই নির্ণয় করার ক্ষেত্রে আমরা সূত্রের প্রত্যেকটি উপাদান রয়েছে কিনা সে বিষয়টি প্রথমে খেয়াল করব এবং সেই অনুপাতে মানগুলো বসাবো। এবং মাথাপিছু আয় নির্ণয়ের যে সূত্র তা হলো পিসিআই ইকুয়াল এনআই ডিভাইডেড পি, এবং যদি পিসিআই নির্ণয় করতে হয় তাহলে অবশ্যই আমার কাছে জাতীয় আয় এবং জনসংখ্যা এই দুইটি তথ্য দেয়া থাকতে হবে। যদি দেয়া না থাকে সেক্ষেত্রে আমাদের জাতীয় আয়টা নির্ণয় করে নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।